নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন দারুণ একটি পর্ব নিয়ে। বাড়িতেই প্রাতরাশ সেরে চলে এসেছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। এবার এখান থেকে ধরে নেব ট্রেন। ওই তো ঢুকছে 9:30 গোবরডাঙ্গা লোকাল। আগে তাহলে উঠে পড়ি ট্রেনে। আমি এই ট্রেনে গিয়ে নামব উত্তর 24 পরগনার অশোকনগরে। না, অশোকনগর আমার গন্তব্য নয়। আমাদের তো আগেই অশোকনগর ভ্রমণ সারা হয়ে গিয়েছে। আজ যাব অশোকনগরের পাশেই থাকা সেনডাঙ্গা এবং বেশ কয়েকটি এলাকায়। সেনডাঙ্গায় আছে একটি কমলালেবুর বাগান। আমার মূল গন্তব্য সেখানেই। তবে শুধু কমলা বাগানই দেখব এমনটা কিন্তু নয়। এই শীতের দিনে এই অঞ্চলের আরও কিছু জায়গায় আজ আমরা যাব, যেগুলি আমাদের শহুরে ব্যস্ত চোখকে একটু আরাম দেবে। গ্রামের সহজ সুন্দর আবহেই কাটবে আজকের গোটা দিনটা। এই সুযোগে প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওতে কোনো দেবালয়, প্রাচীন জমিদার বাড়ি, দারুণ পার্ক বা রিসর্ট অথবা বড় নদী পাহাড় কিচ্ছু নেই। আছে শুধু পল্লী বাংলার অপূর্ব প্রকৃতি এবং সবুজের বাহার। তাই প্রকৃতিকে ভালো না বাসলে এই ভিডিও কিন্তু আপনার ভালো লাগবে না। তবে শস্য শ্যামলা বাংলার সরল সৌন্দর্য যাদের প্রিয়, আমার আজকের এই ভিডিও অবশ্যই তাদের জন্য। কথা বলতে বলতেই চলে এসেছি অশোকনগরে। এবারে বেরোনো যাক স্টেশন থেকে। স্টেশনের বাইরে আমার জন্য অপেক্ষা করছে সায়ন চক্রবর্তী। সায়নকে নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমাকে অশোকনগর ঘুরে দেখিয়েছিল সায়নই। আজও আমি এদিকে আসার কথা জানাতেই এক কথায় রাজিও। ওর বাইকে চেপেই ঘুরবো আজ। ওই তো স্কুটি নিয়ে দাঁড়িয়ে সায়ন। আগে ওর সঙ্গে আপনাদেরও দেখাটা হয়েই যাক। এখন আমরা দুজনের ক্যামেরাতে রয়েছি। একদম সায়ন এসে গেছে। নমস্কার বন্ধুরা, চলো। আজ কিন্তু আগেও দাদা এখানে এসেছেন। দাদাকে আগে অশোকনগর পৌর অঞ্চল ঘুরিয়ে দেখিয়েছি, পঞ্চায়েতের কিছু কিছু অঞ্চল দেখানো হয়েছিল। আজকে কিন্তু প্রায় অধিকাংশটাই অশোকনগর না হলে অশোকনগরের পার্শ্ববর্তী পৌর নয় পঞ্চায়েত অঞ্চলগুলোই ঘুরে দেখা হবে। এবার কি কি দেখা হবে সেটা ভিডিওর মাধ্যমে সব দেখা যাবে। চলো তাহলে এবার যাত্রা শুরু করা যাক। বেরিয়ে পড়েছি স্টেশন থেকে। তবে প্রথমেই আমরা কিন্তু সেনডাঙ্গা যাচ্ছি না। সায়নের পরামর্শ মতো আরও কয়েকটি জায়গা ঘুরে তারপরে আমরা সেনডাঙ্গায় যাব। এমনিতে সেনডাঙ্গা যাওয়ার অটো ছাড়ে স্টেশন থেকেই। সেনডাঙ্গা এবং পারুলিয়ার অটো ধরে আপনারা সরাসরি সেই কমলা বাগানে যেতেই পারেন। আমরা একটু ঘুরে যাব। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে বিদ্যাধরী বা হিজলি খাল। তাই এবার গলিপথ ধরে চলেছি আমরা। এছাড়াও 8 নম্বর থেকে নৈহাটি যাওয়ার পথে ডান দিকে গেলে পড়বে এই খাল। চলে এসেছি হিজলি সেতুর কাছে। এই জায়গাটি বেশ সুন্দর। এদিকে খালটাকে ভালো করে বোঝা যায়। সুন্দর প্রকৃতি, নিরিবিলি পরিবেশ এই জায়গাটিকে এক স্নিগ্ধতা এনে দিয়েছে। চলুন না নিচে একটু খালের ধারে যাওয়া যাক। নিচে এখান থেকে খালের সৌন্দর্য ধরা পড়ে আরও মসৃণভাবে। অহেতুক বর্ণনা না দিয়ে বরং দুচোখ ভরে দেখি সেই রূপ।
খালের ধারে থাকা সর্ষে ক্ষেত এই সময়ে আরও রূপসী করে তুলেছে তাকে। একটু হাঁটছিলাম জলের ধার দিয়ে। খালের পাশ দিয়ে সর্ষে ছাড়াও নানান রকমের সবজির চাষ করেছেন স্থানীয় কৃষকেরা। সব মিলিয়ে ভালোই লাগছিল জায়গাটা। সফরের প্রথমেই এই খালের ধারের মনোরম পরিবেশ মনটা বেশ ভালো করে দিল। চলুন এবারে এখান থেকে রওনা দেওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি হিজলি থেকে। এবারে যাচ্ছি ভুরকুন্ডার দিকে। সবুজ সুন্দর গ্রামের মধ্যে দিয়ে পথ। ভুরকুন্ডা থেকে আমরা ধরে নিয়েছি বড় রাস্তা। এই রাস্তা সোজা রাজবেড়িয়ার দিকে যায়। আমরা যাচ্ছি এখান থেকে 3 কিলোমিটার দূরে থাকা আশুদি লেকে। চলে এসেছি আশুদি লেকের কাছাকাছি। বড় রাস্তা থেকে দেখা যাচ্ছে বেশ বড় সড়ো জলাশয়। এবারে নেমে যাই আশুদির দিকে পায়ে চলা পথে। বেশ বড় জলাশয়, সুন্দর টলটলে জল। এর অনেকটা অংশ অবশ্য কচুরিপানা গ্রাস করে নিয়েছে। তবু যতটুকু দেখা যায় আশুদির কাজল কালো জল মনকে উদাস করে তোলে। বিলের মধ্যে দিয়ে চলে গিয়েছে একটা পায়ে চলা পথ। সেই পথে এগোলাম আমিও। চোখ আটকালো একটা গরুকে দেখে। সে একটা কুল গাছ থেকে কাঁটা বাঁচিয়ে কাঁচা কুল খাওয়ার চেষ্টা করছিল। তাহলে শুধু দুষ্টু শিশুরাই কাঁচা কুলের পিছনে পড়ে থাকে না, গরুও আছে দলে। এদিক থেকে আশুদি বিলকে একটু অন্যরকম লাগে, সেটাই দেখছিলাম আনমনে বিভোর হয়ে। এখানে কেটে গেল বেশ কিছুটা সময়। এবার কিন্তু আশুদিকে বিদায় জানাতেই হয়। আশুদি লেক থেকে বেরিয়ে আবার পথে আমরা এবারে চলেছি সেনডাঙ্গার দিকে। এবারে একটু খিদেও পাচ্ছে। সেই কোন সকালে খেয়ে বেরিয়েছি। কমলা বাগান সেনডাঙ্গার কেওট সাথে, সেখানে তেমন কিছু দোকানপাট নেই। তাই ঠিক হলো সেনডাঙ্গা বাজারেই একটু মিষ্টি খাওয়া যাক। এই শীতকালে গ্রামের মিষ্টি না খেলেই নয়। চলে এসেছি সেনডাঙ্গা চাপড়া বাজারে। স্থানীয়দের জিজ্ঞাসা করে জানলাম এখানে এই মা কালী মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি নাকি সবচেয়ে ভালো। তার দোকানটি বেশ বড় সড়ো, মিষ্টিও অনেক রকমই আছে দেখলাম। ওদের জনপ্রিয় মিষ্টি কোনগুলি সেগুলি আমরা খেতে চাই বলাতে একসঙ্গে 4টি মিষ্টি এনে হাজির করলেন ওরা। মিষ্টি খেতে আমি ভালোবাসলেও একসঙ্গে এতগুলি মিষ্টি খাওয়াটা আমার ঠিক পছন্দ নয়। কিন্তু ওদের অনুরোধে এবং অনুনয়ে সবগুলি খাবো বলে আশ্বাস দিতেই হলো। সায়ন তো শুরু করে দিয়েছে দেখছি। কেমন লাগছে ওর? কেমন খাচ্ছ সায়ন? দইটা খেতে খুবই ভালো। অন্যান্য মিষ্টি এখনো খাইনি, টেস্ট করে দেখিনি। দোকান থেকে বললো নাকি নবদ্বীপের স্টাইলেই দইটা করা হয়, মানে খোয়া ক্ষীর দিয়ে করা হয়। খেতে ভালো, এটুকু বলতেই পারি। খেতে অবশ্যই খুব ভালো, আমার ভালো লেগেছে। আসলে গ্রামের দিকের মিষ্টির একটা অন্য রকমের স্বাদ থাকেই। টাটকা ছানার বিশুদ্ধ মিষ্টি খাওয়ার মজাই আলাদা। এবারে কিন্তু আমার পালা, আমিও একটু খেয়েই দেখি তাহলে। সাধারণভাবে কি হয়, যখন আমরা শহরের দোকানের মিষ্টি খাই
সেখানে নানান রকমের সুন্দর সুন্দর নাম থাকে মিষ্টিগুলির, দেখতে দেখতে তারা সুন্দর হয়। ফিউশন মিষ্টি যাকে বলে, সেই সব মিষ্টিগুলি শহরের দোকানে বেশি পাওয়া যায়। গ্রামের দোকানে তো এতটা বৈচিত্র্য থাকে না, কিন্তু তার মধ্যেও এই সেনডাঙ্গার এই যে দোকানটি, তাতে কিন্তু বেশ সুন্দর বৈচিত্র্য আছে ওদের। নানান রকমের মিষ্টি দেখলাম, সুন্দর দেখতে, খেতে কেমন আমি একটু পরে খেয়ে আপনাকে বলছি। কিন্তু এটা ঠিক যে একটু গ্রামের দিকের মিষ্টি খাওয়ার মজা একটু আলাদা। শীতকালে এমনিতেই নলেন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের সন্দেশ, এসবগুলো তো গ্রামে গেলে পাওয়া যায়, খুব সুন্দর পাওয়া যায়। তো এখানেও রয়েছে। আমরা চেয়েছিলাম দুটো মিষ্টি খেতে, ওরা আমাদের জোর করে দিলেন 4টে মিষ্টি, নলেন গুড়ের রসগোল্লা, একটা হচ্ছে এই দইটা নাকি আবার নবদ্বীপের দই শুনলাম আমি, মানে তার মতো খেতে আর কি। আর এদিকে হচ্ছে দুধ পুলি আর হচ্ছে লট চমচম। তো এই সমস্ত একসঙ্গে খাওয়া খুব মুশকিল, 4টে মিষ্টি যদিও, কিন্তু ভালোবাসার আবদার, ভালোবাসার একটা সেটা তো থাকেই। তো আমরা এটা খাচ্ছি, খেয়ে দিয়ে তারপর তো যাবো। আচ্ছা, আমি খেয়ে আপনাদের তারপরে বলছি যে মিষ্টিগুলি কেমন খেলাম, কী বৃত্তান্ত। আপনারা যদি আসেন, মা কালী কিন্তু ভালো দোকান, এই সেনডাঙ্গা কেওটসা বা যেখানে লেবুর আমাদের এই বাগান রয়েছে কমলা লেবুর, সেখানে কিন্তু কাছাকাছি খুব দোকান পাবেন না। আপনাদের এই খাওয়া দাওয়া করলে, একটু মিষ্টি খেতে গেলে বা অন্য কিছু খেতে গেলে এইখানে সেনডাঙ্গাতে এসেই খেতে হবে। তো আমরাও সেনডাঙ্গাতে এসেই মিষ্টির দোকানেই খাচ্ছি। আমি অবশ্য একটু প্রথমে কম মিষ্টি দিয়ে শুরু করি। কম মিষ্টি দিয়েই লট চমচমটি দিয়ে শুরু হোক। ওরা আমাদের প্রথম এই মিষ্টিটাই কিন্তু অফার করেছিলেন। ভালো খেতে, সুন্দর ছানা, টাটকা মিষ্টি, ভালো লেগেছে। বাকিগুলো খেয়ে আমি পরে বলছি। তো একটু একটু করে খাই, খেতে থাকি, বাকি দেখা হচ্ছে লেবু বাগানে গিয়ে আবার। রসগোল্লাটা আমার তেমন ভালো না লাগলেও অন্য দুটি মিষ্টি এবং মিষ্টি দই আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এমন সুন্দর জমানো লাল দই এখানে মাত্র 150 টাকা কেজি, আর অন্য মিষ্টিগুলি 10 টাকা পিস। মিষ্টি খেয়ে এবারে রওনা দিলাম এখান থেকে। এবার যাচ্ছি আজকের মূল গন্তব্য কমলা লেবুর বাগান দেখতে। সেনডাঙ্গারই কেওটসা গ্রাম, এখান থেকে স্কুটিতে মিনিট 4 সময় লাগবে। চলে এসেছি কেওটসাতে, ওই তো সামনেই মাঠের পাশে সুধীর নার্সারি। তবে শুনলাম কমলা বাগানটা আরও একটু সামনে। আগে সেই বাগানের দিকেই যাই, চলুন, ওটা দেখে বরং এখানে আবার আসা যাবে। এই এলাকা কিন্তু বেশ পুরনো, প্রাচীন বাড়িগুলি দেখলেই বোঝা যায়। এসব পাশ কাটিয়ে চলেছি কমলার দিকে। চলে এসেছি কমলা বাগানের সামনে। রাস্তা থেকে সামান্য ভেতরে ঢুকে এই বাগানের গেট। গেট দিয়ে ঢুকলেই প্রথমে হলুদ সর্ষে ক্ষেত আপনাকে স্বাগত জানাবে। তাকে পাশ কাটিয়ে একটু এগোলাম সামনের দিকে। সামনে ছোট আম বাগান, তার ওপাশে আবার সবেদার বাগান। সুন্দর সবেদাও ফলে আছে দেখলাম। সবেদা বাগান পেরোতেই দেখা মিলবে সেই কাঙ্ক্ষিত কমলার বাগানের। সত্যি গাছ ভরে কমলা লেবু হয়েছে এখানে, দেখবার মতো দৃশ্য বটে। এরই টানে এই গ্রামে ছুটে আসছেন 8 থেকে 80 সকলেই। স্থানীয় শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের সেনডাঙ্গার কেওটসা গ্রামে প্রায় 8 বিঘা জমিতে দীর্ঘ 10-12 বছর ধরে নার্সারি চালান নারায়ণ মণ্ডল। বছর 4 আগে ছক ভেঙে নতুন কিছু করবার ইচ্ছা হয় তার, সেই সূত্রেই কমলা লেবু চাষের প্রতি আগ্রহ। কিন্তু কিভাবে পাহাড়ের কমলা লেবু এখানে চাষ করা যায় তা জানতে ইউটিউব ঘাঁটতে শুরু করেন তিনি। বুঝতে পারেন জৈব পদ্ধতিতে চাষ করলে সমতলেও কমলা লেবু চাষ সম্ভব। সেই ভাবনা থেকেই দার্জিলিং, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, এমনকি থাইল্যান্ড থেকেও
120টি কমলালেবুর চারা আনান তিনি। তারপর 8 বিঘার মধ্যে 10 কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন নারায়ণবাবু। প্রথম বছর দুয়েক তেমন সাফল্য আসেনি। কারণ জানতে আরেকটু গবেষণা করেন, বুঝতে পারেন মাটিতে অল্প জল ধারণের ব্যবস্থা করতে হবে, আর সেটা করেই অসাধ্য সাধন করতে পেরেছেন তিনি। তার নার্সারির কম বেশি 75টি গাছের প্রতিটিতেই এবছরও ব্যাপক ফলন হয়েছে। শীত মানেই আমাদের বাঙালিদের কাছে একটা অন্য আবেগ। শীত মানে মিঠে নরম রোদ্দুরে পিঠ দিয়ে সুন্দর কমলালেবু ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়া, এটা একটা বাঙালিদের একটা চিরন্তন একটা অভ্যেস। তো আমরা এতদিন কমলালেবু মানেই জানতাম আমাদের উত্তরবঙ্গে যেতে হবে, দার্জিলিং, জলপাইগুড়ি পার্বত্য অঞ্চলে, সেখানে প্রচুর কমলালেবু চাষ হয়, সেখান থেকে আসে, আমরা তো জানি। আপনারা প্রায় সকলেই উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছেন, কমলালেবু বাগানেও গিয়েছেন। সিটং কমলালেবুর জন্য বিখ্যাত, এখন কমলালেবুর গ্রাম বলেই পরিচিত। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে একদম ঘরের পাশে, বাড়ির কাছে এরকম একটা কমলালেবুর বাগান থাকতে পারে, সেটা কিন্তু আমরা কেউ কল্পনাতেও করতে পারিনি কয়েক বছর আগে পর্যন্ত। এখন এই কমলালেবুর বাগানটা বেশ ভাইরাল। এই যে সেনডাঙ্গা বা এই কেওটসার যে এই সুধীর নার্সারির যে বাগানটি, সেখানে এখন প্রচুর কমলা হয়েছে। দেখুন, একটা সুবিধা হচ্ছে যে হাতের কাছে কমলালেবু এরকম ধরে ধরে ছবি তোলা যাচ্ছে, এরকম সুন্দর সুন্দর করা যাচ্ছে। এইটা তো অন্য জায়গায় গেলে খুব একটা পাবেন না, এটা এখানে আসলেই পাওয়া যাচ্ছে। তো এই বাগানে অবশ্য কমলালেবু ছেঁড়া মানা, এখন কমলালেবু আপনি তুলতে পারবেন না, শুধু স্পর্শ করতে পারেন বা দেখতে পারেন, অর্থাৎ চোখে দেখা যায়, চেখে দেখা যায় না এখনও পর্যন্ত এই বাগানে। কিন্তু তা সত্ত্বেও সেটা থাক, কারণ সবাইকে যদি এটা তুলতে দেওয়া হতো তাহলে কিন্তু এই বাগান এতদিনে ফাঁকা হয়ে যেত। সেটা ভালো ওরা করেছেন, আমি এটার কোনো দোষ দেখছি না, সেটা খুব ভালো। আমরাও এই ফল ছেঁড়ার চেষ্টা করছি না, কিন্তু বাগানে এসে আমরা খুশি। কমলালেবু তো আছেই, তার সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন ফলের বাগান, এখানে বিভিন্ন ফল রয়েছে, এখানে খুব সুন্দর। ফলে শীতের এই বেলাটায় যদি আপনারা এদিকে আসেন, তবে হ্যাঁ, এটা তো বেশি দিন থাকবে না। কমলালেবু মোটামুটি জানুয়ারি মাস পর্যন্ত আপনারা আসলে পাবেন, তারপরে কিন্তু কমলালেবু আর থাকবে না। ফলে এই বাগানটা তখন হয়তো এই গুরুত্বটা থাকবে না, কিন্তু এই আশপাশ অঞ্চলে আমরা যে বেড়াচ্ছি আজকে, বিভিন্ন মানে দিনভর যে বেড়ানো, গ্রামের যে শোভা, সেটা তো পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু আমরা পাই। তো সেটা এখানে থাকবে, সারা বছরই থাকবে। তবে শীতের সময় তার সৌন্দর্য অন্যরকম হয়, একটু বেশি খোলে। আমরা তাহলে বেড়াই, কমলালেবু বাগান দেখে আমরা এবার বেরোবো, বেরিয়ে অন্য কোথাও যাবো নিশ্চয়ই, তাহলে সেখানেই দেখা হবে আবার পরের গন্তব্যে। আপাতত কমলালেবুর সঙ্গে একটু দেখা হোক। কমলালেবুর ভারে নুয়ে পড়েছে গাছগুলি। কিছু কিছু কমলালেবু তো মাটির গায়ে একেবারে, শুয়ে শুয়েই খাওয়া যায় প্রায়। গাছে হাত দিলেই হাত ভরে আসছে ফলে। তবে হ্যাঁ, এই ফল কিন্তু ছেঁড়া মানা, তাই তো দেখেই শান্তি। তবে এই কমলালেবুর বাগান দেখতে প্রতিদিন কয়েকশো মানুষ ভিড় করছেন এই সুধীর নার্সারিতে। এবারে একটু অন্যদিকে যাই, চলুন। লেবু ছাড়াও 40 প্রজাতির আম আছে এই বাগানে। এছাড়াও কাঁঠাল, লিচু, সবেদা ইত্যাদি নানা প্রজাতির বহু গাছই এখানে আছে। অ্যাভোকাডো, পার্সিমন, এমনকি আপেল গাছও রয়েছে এই বাগানে। বাগানের ওপাশে রয়েছে লেবুর আরও প্রজাতি, এলাম সেখানেও। এদিকে মুসাম্বি লেবুর পাশাপাশি আছে বাতাবি লেবুও। বাতাবির রেয়ার কালেকশন ঘট বাতাবিও আছে দেখলাম এখানে। পাশাপাশি আছে মিষ্টি তেঁতুল, কাঁঠাল, এমনকি পেয়ারা বাগানও। গোটা বাগান ঘুরে দেখতে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাবে আপনাদের। সর্ষে ক্ষেতের ওপাশে দেখলাম বড় আপেল কুল ফলেছে। এত রকমের গাছ, এত সবুজের মাঝে
কিছুটা সময় কাটাতে কিন্তু ভালোই লাগছিল আমাদের। এবারে এলাম মূল নার্সারিতে, যেখানে প্রথম এসেছিলাম। চলুন এর ভেতরেও ঢোকা যাক। আসলে এখান থেকেই ওদের গাছের চারা বিক্রি হয়। আপনিও চাইলে এই কমলা লেবুর চারা বা অন্যান্য ফুল এবং ফলের চারা এখান থেকে কিনে নিয়ে যেতেই পারেন। এখানেও রয়েছে অনেকগুলি কমলা লেবুর গাছ, ছোট বড় নানান মাপের এবং নানান প্রজাতির কমলা এখানেও রয়েছে। কি ভালো লাগছিল যে দেখতে। খুব ভালো সময় কাটলো এখানে। এবারে চলুন বেরোনো যাক এখান থেকে। বেরিয়ে পড়েছি কেওটসার কমলা বাগান দেখে। বাগানের পাশ দিয়ে সোজা রাস্তায় চলেছি দিঘল গ্রামের উদ্দেশ্যে। তবে এটা উত্তর 24 পরগনা হলেও পাশের দিঘল গ্রাম কিন্তু নদিয়া জেলায় পড়ে। ভালোই হলো, এক সফরে 2 জেলা ঘোরা হয়ে যাবে। এসে গিয়েছি দিঘল গ্রামে। এখানে আমরা দেখব গোলাপের ক্ষেত। রাশি রাশি গোলাপ চাষ হয় এই এলাকায়, সেদিকেই চলেছি। তবে মাঝে একটা জায়গা দেখে বেশ পছন্দ হয়ে গেল, একটু দাঁড়ালাম দুজনেই। এই জায়গাটা আমাদের দুজনেরই বেশ পছন্দ হয়েছে। একের পর এক বড় পুকুর, তার ওপাশে সর্ষের ক্ষেত সহ বিভিন্ন কৃষি জমি, পুকুরের ধার ঘেঁষে বড় বড় আম গাছের ছায়া। একটু নেমেই গেলাম পুকুরের দিকে। জলের মাঝ বরাবর পায়ে চলা পথ, শীতের নরম রোদ গায়ে মেখে সেখান দিয়ে একটু হাঁটতে মন্দ লাগছিল না। কিছুটা সময় কাটিয়ে এখানে এবার চললাম গোলাপ ক্ষেতের দিকে। এদিকটা বেশ নিরিবিলি, লোকালয় ছাড়িয়ে শুধুই কৃষি ক্ষেত। দুধারে নানান রকমের সবজি চাষ হয়ে আছে এখন। দারুণ লাগছিল এই পথে যেতে কিন্তু। এই তো এসে গিয়েছি গোলাপ ক্ষেতের কাছাকাছি। রাস্তার দুপাশ দিয়েই বিঘের পর বিঘে জুড়ে গোলাপের চাষ হয় এখানে। চলুন সামনে গিয়ে একটু দাঁড়ানো যাক। অনেকটা এলাকা জুড়ে গোলাপের চাষ, সার দিয়ে গোলাপ গাছ, তার মাঝেই ফুটে আছে ইতিউতি গোলাপ ফুল। এখানে একটা বিষয় দেখলাম, গোলাপকে কুড়ি অবস্থাতেই তুলে নেওয়া হচ্ছে। ফোটা গোলাপ ফুল এখানে কিন্তু পাওয়া যায় না। এই একই জিনিস আমরা দেখেছিলাম আমাদের ঘোড়াঘাটা ভ্রমণে পদ্মের ক্ষেত্রেও। কুড়ি অবস্থাতেই পদ্ম তুলে নেওয়া হতো ওখানে। তবে এই আধফোটা লাল গোলাপগুলি কিন্তু মুগ্ধ করছিল আমায়। যতই হোক, গোলাপ তো ভালোবাসার প্রতীক। কৃষকেরা অনেকেই কাজ করছিলেন গোলাপের ক্ষেতে। তাদের জিজ্ঞাসা করে জানলাম শীতের এই মরশুমেই গোলাপ ফোটে ভালো, তাই এখনই গেলে গোলাপের দেখা মিলবে ভালোই।
তবে বিকেলের আগে যাওয়াই ভালো, কারণ বিকেলেই তুলে নেওয়া হয় এই আধফোটা গোলাপ ফুলগুলি। পরে তা চলে যায় স্থানীয় বাজারে বিক্রির জন্য। ওদিকে গোলাপের পাশেই থাকা হলুদ সর্ষে ক্ষেতটা বেশ আকর্ষণ করছিল আমায়। চলুন না একটু ওদিকে যাওয়া যাক তাহলে। একটা অসাধারণ জায়গায় এসেছি, অসাধারণ সময় কাটছে এই বিকেলবেলাটা, পড়ন্ত রোদ। আমরা এসেছি দিঘল গ্রামে। এখানে এত সুন্দর জায়গা ছিল আমার জানা ছিল না। এই দেখুন না, একদিকে এই যে সর্ষে ক্ষেত, হলুদ সর্ষে, একদিকে গোলাপের ক্ষেত। সর্ষে এবং গোলাপ এই দুয়ের মাঝখান দিয়ে আমি চলেছি। দারুণ একটা জায়গা। আর ওপাশে প্রচুর সবজির ক্ষেত, একটু এগিয়েই বেগুন রয়েছে, টমেটো রয়েছে, পেঁয়াজ রয়েছে, গাজর রয়েছে, বিভিন্ন সবজির ক্ষেত চারিদিকে এই জায়গাটা। ফলে এত সবুজ, এত সুন্দর, নানান রং, সব মিলিয়ে আজকে এই দিঘল গ্রামের বিকেলটা কিন্তু দারুণ হয়ে গেল। আমি জানতাম না দিঘল গ্রামের এই জায়গাটায় এত গোলাপের চাষ হয়। আমাকে কিন্তু সায়নী সেটা খোঁজ দিয়েছে, ওর জন্য একটা ধন্যবাদ তো সায়নের প্রাপ্যই। কিন্তু সত্যি আমি বিকেলবেলা এখানে এসে আজকের বেড়ানোটা যেন স্বয়ংসম্পূর্ণ হলো বলা যেতে পারে। আমাদের বেড়ানো প্রায় শেষ পর্যায়ে। আমরা এখান থেকে হয়তো আরও দু একটা জায়গা দেখবো কি দেখবো না জানি না, তারপর ফিরে যাওয়ার পালা। কিন্তু এই জায়গাটা অসাধারণ লাগছে, আমার দারুণ লাগছে। আমি তো এখান থেকে যেতেই মন চাইছে না, থাকি না একটু খানিক্ষণ। আমরা এখনও সূর্য আছে আকাশে, একটু একটু বেড়াই। এই যে গোলাপের পাশ দিয়ে এখানে আবার একটা বেগুনেরও ক্ষেত রয়েছে, এই যে তার পাশ দিয়ে কত রকম কত সুন্দর বেগুন ফুলে আছে দেখুন। এইসব ক্ষেত তো আমরা পাই না, এগুলো পেলে না আর ছাড়তে মন চায় না। খুব ভালো লাগছে। অপূর্ব অপূর্ব। সত্যি এখানে এসে বিকেলটা আমাদের জমে গিয়েছে, যেতেই ইচ্ছে করছে না এখান থেকে। ওদিকে দেখলাম গোলাপের মাঝেই চাষ হয়েছে পেঁয়াজের, মজাই লাগছিল দেখে। আরও একটু এগোতেই গাছে গাছে কলার কাঁদি, সুন্দর কাঁঠালি কলা ধরে আছে। এ পাশে আবার গাজরের ক্ষেত। সব মিলিয়ে কোনটা ছেড়ে কোনটা দেখি এমন দশা। তবে আর নয়, এবারে পেটে ছুঁচো ডন দিচ্ছে, কিছু খাওয়া দরকার। দুপুরে তো পেটে ভাত পড়েনি, সেই যে মিষ্টি খেয়েছিলাম সেটা দিয়েই পেট ভরেছিল এতক্ষণ। সুন্দর একটা সময় কাটিয়ে রওনা দিলাম দিঘল গ্রাম থেকে। এবারে যাচ্ছি অশোকনগরের 19 নম্বরের দিকে। সেখানে আছে আমেরিকান দাদার বিরিয়ানি। ঠিক হলো সেটাই খাওয়া হবে। এই বিকেলে এখন ভাত মিলবে না, তাছাড়া এই অঞ্চলে ভাতের হোটেলও তেমন নেইও। চলে এসেছি 19 নম্বর কাকপুল মোড়ে। এখানেই আছে সেই বিখ্যাত ভাইরাল আমেরিকান দাদার বিরিয়ানি। এই বিকেলেও বেশ ভিড় দোকানে, কিন্তু বিক্রেতার নাম দীপঙ্কর অধিকারী ওরফে লালটু। তিনি কেন আমেরিকান দাদা এটা জিজ্ঞেস করাতে উত্তরে মুচকি হাসি পেলাম শুধু। যাই হোক,
এসে গিয়েছে আমাদের চিকেন বিরিয়ানি। এবারে ঝাঁপিয়ে পড়া যাক। খেয়ে জানাচ্ছি কেমন খেলাম এই বিখ্যাত বিরিয়ানি। বিরিয়ানি খেয়ে রওনা দিলাম এখান থেকে। চিকেন বিরিয়ানির দাম পড়লো 100 টাকা প্লেট। বিরিয়ানি কিন্তু আমার খুব একটা আহামরি লাগেনি, মোটামুটি খেতে। কেন এই দোকান এত বিখ্যাত বা ভাইরাল সেটা আমি বুঝতে পারলাম না। আমরা এখন চলেছি অশোকনগর শহরের দিকে। সেখান থেকে যাব অশোকনগর স্টেশনে। অনেকেই বলতে পারেন কি এমন দেখলাম আজ, তেমন কিছুই তো নেই। আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুবই সন্তুষ্ট। অনাবিল প্রকৃতির সঙ্গেই গোটা দিন কাটাতে পেরে তৃপ্ত। আমি তো এটাই চাই। এবারে বলি কিছু দরকারি কথা। আমি তো এই সফর সায়নের স্কুটিতেই করেছি, তাই আমার অসুবিধে হয়নি। আপনারা এলে যদি শুধু কমলাবাগানেই যান, তাহলে সেনডাঙ্গা এবং পারুলিয়ার অটো পাবেন অশোকনগর স্টেশন থেকে বেরিয়ে কল্যাণী স্পিনিং মিলের গেটের সামনে থেকে। সেনডাঙ্গাতে নেমে টোটোতে যেতে পারেন সুধীর নার্সারি। গোলাপ বাগানের দিকে যেতে হলে কেওটসা থেকে বা সেনডাঙ্গা থেকে দিঘল গ্রামের টোটো মিলবে। গাড়িতে বা বাইকে গেলে তো সমস্যাই হবে না, গুগল ম্যাপও আপনাকে গাইড করে দেবে। চলে এসেছি অশোকনগর স্টেশনে। এবারে সায়নকে বিদায় জানাতে হবে। খুব ভালো ঘুরলাম আজকে দুজনে মিলে সারাদিন। আর আপনারা ভিডিওটা খুব শীঘ্রই আশা করছি দাদার চ্যানেলে দেখতে পারবেন। আর অবশ্যই আগামী দিনে আবারও দাদা আর আমি একসঙ্গে আবারও ঘুরবো। আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও দাদা নিয়ে আসবে। হয়তো তার কিছু সফর সঙ্গী আমিও থাকবো। খুব ভালো, ভালো থেকো, পরে দেখা হবে। হ্যাঁ, দাদা ভালো থাকবেন এবং আপনারাও সকলে ভালো থাকুন এবং দেখতে থাকুন দৃশ্যকল্প মিডিয়া। থ্যাংক ইউ, আসছি। হ্যাঁ হ্যাঁ। সন্ধ্যের অশোকনগর স্টেশনে এখন মানুষের ভিড়, ঘরে ফেরার তারা। 2 নম্বর প্ল্যাটফর্মে আমার দমদমের দিকে যাওয়া ডাউন ট্রেন আসবে। সেখানে দাঁড়াতে না দাঁড়াতেই দেখলাম ঢুকছে ট্রেন। উঠে পড়ি তাহলে। এবারে বলি এদিকে যাতায়াতের বিষয়ে। কলকাতা থেকে ট্রেনে গেলে শিয়ালদহ বনগা লাইনের অশোকনগরে নামাই ভালো। বাসে এলেও অশোকনগরেই নামতে হবে। বারাসাত থেকে অশোকনগরগামী বাস মেলে। নৈহাটির দিক থেকে এলে বাসে কচুয়া মোড়ে নেমেও যেতে পারবেন। গাড়িতে বা বাইকে এলে যশোর রোড ধরে অশোকনগর আসা যায় সহজেই, অথবা কৃষ্ণনগর রোড হয়েও আওয়ালসিদ্ধি মোড় থেকে অশোকনগরে ঢোকা যায়। সেক্ষেত্রে হিজলি খাল কিন্তু আগে পড়বে। ঢুকতে পারেন রাজবেড়িয়া হয়েও, সেক্ষেত্রে অবশ্য আশুদি লেক আগে পাবেন। খাওয়া দাওয়া বলতে আমরা যেখানে যেখানে ঘুরেছি সেখানে কাছে পিঠে তেমন ভাতের হোটেল মেলা মুশকিল, তবে অন্য খাবার মিলে যাবে। ভাত খেলে অশোকনগরে এসে খাওয়া ভালো। 2-1টি জায়গায় অবশ্য বিরিয়ানিও মিলবে। থাকার অবশ্য এখানে তেমন জায়গা নেই, তবে থাকতে হয়ও না। আজ তাহলে এখানেই শেষ করি। আবার ফিরে আসব আগামী বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।